বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে চায় বিশ্ব ব্যাংক। নিরপেক্ষ সরকারের প্রয়োজন দেখছে বিএনপি। আরেকটি 111-এর পাঁয়তারা বললেন ছাত্র উপদেষ্টা। 16 বছর পর মুক্ত বিডিআরের 1.5 শতাধিক সদস্য। সাজা শেষ হলেও এখনও কারাগারে 468 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124line। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে চায় বিশ্ব ব্যাংক। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে কথা জানান সংস্থাটির অপারেশনস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক আনা বিয়ার্ড। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। সাক্ষাতে আনা বিয়ার্ড বলেন, বাংলাদেশকে সমর্থন দিতে চায় বিশ্ব ব্যাংক। এ সময় জুলাই আন্দোলন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং দেশের অর্থনৈতিক বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশের তারুণ্যের শক্তি নিয়ে বিশ্ববাসীকে গবেষণা করে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের ডাভোসে একক বক্তৃতা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এবছরের শেষ নাগাদ নাকি আগামী বছরের মাঝামাঝি নির্বাচন, তা জনগণের ইচ্ছার উপর নির্ভর করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ডক্টর ইউনূসের একক বক্তৃতা। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ, যা কিনা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে, সেই দেশে তিনি কি নিয়ে আশাবাদী? উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের তারুণ্য যারা অসাধ্যকে সাধন করেছে। Bangladesh is just a spark coming to that. So Bangladesh should be studied. You know what which bothers me? All these things happening, we're reading in the newspaper, we talk a little bit, stop there. We're not studying what happened in Bangladesh. Universities should be rushing there. What happened to the most powerful government of 16 years? Understand for a few minutes. সংস্কার এবং নির্বাচনের দিনক্ষণ নিয়ে নিজের আগের অবস্থানের পুনরাবৃত্তি করেন ডক্টর ইউনূস। The demands from the movement came that we don't want to go back to the old Bangladesh, so we have to leave Bangladesh. We have targeted end of this year the election to take place. If we go in a short reform agenda, quick reform agenda. If people say no, we need a longer list of agenda reform, then we need another 6 months. আওয়ামী সরকারের খুন, গুম, নির্যাতনে অতিষ্ঠিত হয়ে মানুষ তার সরকারকে কিভাবে ক্ষমতায় এনেছে তারও বর্ণনা দেন প্রধান উপদেষ্টা। Students took it as a challenge that they want to stand up against. They offered themselves in front of the guns, took bullets, and they will not still leave the demonstration, will not leave the street. That's when it became unstoppable. বর্তমান মানব সভ্যতা নিয়ে অনেকে গর্বিত হলেও একে আত্মঘাতী বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। My way of responding to that, I said, this is a wrong civilization. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। মুজিববাদ, জিয়াবাদ নামে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেয়া বিভাজন তত্ত্বের সমালোচনা করেন তারা। মাহিলা ইসলামের রিপোর্ট। ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই আলোচনা সভার। তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে, যেখানে উঠে আসে গণতন্ত্রের জন্য নানা সময়ে আত্মাহুতি দেয়া বীর শহীদদের কথা। আহ্বান জানানো হয় ২৪-এর বিপ্লব ব্যর্থ করার অপচেষ্টা রুখে দেয়ার। সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা, সেটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার।
এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা। দীর্ঘদিন ধরে 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা দল গঠনে তৎপর। আন্দোলনের 3 সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও। বিএনপি মহাসচিব তাই নিরপেক্ষ নির্বাচন ইস্যুতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। আমাকে একজন সাংবাদিক ভাই নিয়ে প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথা বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেয়া মুজিববাদ জিয়াবাদ তত্ত্ব নিয়ে। যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছেন, সেই জিয়াকে নিয়ে জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঐক্যবদ্ধ থেকে ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। আমাদের ঐক্য রাখতে হবে, আমরা যেন কেউ কাউকে ভুল না বুঝি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির নিরপেক্ষ সরকার দাবি আরেকটি 111-এর ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নাহিদ বলেন, বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 111 সরকারের প্রস্তাবনা করছে। সরকারের বিভিন্ন স্তরে বিএনপি পন্থীরা রয়েছে দাবি করে বিষয়টিকে নির্বাচনের নিরপেক্ষতার জন্য মাথায় রাখার পরামর্শ দেন তিনি। পোস্টে গণতন্ত্র বিরোধী ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনায় ছাত্র জনতা বিন্দু পরিমাণ ছাড় দেবে না বলে হুঁশিয়ারি করে দেন নাহিদ। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে বলেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে। সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ উচিত নয় বলেও জানান তিনি। জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের জন্য কেবল সরি বললেই হবে না, বরং প্রত্যেকটি খুনির বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন শহীদ আবু সাইদ চত্বরে পথসভায় কথা বলেন তিনি। দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারি ও মামলা বাণিজ্যের কঠোর সমালোচনা করেন জামায়াত আমির। এসব বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এ সময় দেশবাসীকে রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। চাঁদাবাজি মেহেরবানি করে করবেন না, দখল বাণিজ্য করবেন না, মানুষের উপর জুলুম করবেন না, মামলা বাণিজ্য করবেন না, ঘুষখুরি করবেন না। মেহেরবানি করে ছেড়ে দেন, আল্লাহ আপনাদের ইজ্জত বাড়ায় দেবেন, আল্লাহ আপনাদের রিজেকেও বরকত দিবেন, আল্লাহ আপনাদের হায়াতেও বরকত দিবেন। আর যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন, আমরা শহীদদের রক্ত চুয়ে শপথ নিয়েছি, এই জঞ্জালগুলা সমাজ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। 16 বছর পর জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত পিলখানা হত্যা মামলায় 168 আসামি। তারা সবাই বিডিআরের সদস্য। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। তবে পিলখানার ঘটনায় অন্য মামলায় এখনও অনেকে কারাগারে আছেন, আর সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও অনেকে পাচ্ছেন না মুক্তি। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে বিস্তারিত। দুপুরে কাশিমপুর কারাগার থেকে একে একে বের হতে থাকেন বিডিআর সদস্যরা। একইভাবে কেরানীগঞ্জ কারাগার থেকেও বের হন তারা। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে তারা, চোখে মুখে মুক্তির স্বাদ স্পষ্ট। আমি 16 বছর জেল কাটলাম কি জন্য আমি সেটাই জানি না, যে কি হলো এগুলো। সরকার অন্ধকার কারাগারে থাকে আর কিছুই জানি না। বাকি জীবনটা যেন একটা সুস্থ সুন্দরভাবে কাটাইতে পারি, স্বাভাবিক জীবনে। এইটাই আল্লাহর কাছে লাখো করে শুকরিয়া, আল্লাহ আমাদের মাফ করে দিয়েছে। আমি কিছু জানি না, কিছু করি নাই। বিডিআররা যারা জেল খাটছি আমাদেরকে অহেতুক ভাবে জেলটা খাটাইছে। আমি 17 বছর জেল খাটিছি, আমার দুঃখ নেই, বিনা অপরাধে একবার আল্লাহ দেখছে। দুই কারা ফটকেই ছিলেন তাদের স্বজনরা। খুব আনন্দ লাগতেছে, সেটা বলে বোঝার মতো না। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষকে আসামি করা হয়েছিল।
বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল 2010 সালে, কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলার বিচার ঝুলে যায়। ঘটনার সময় পিলখানাতে না থেকেও আসামি হয়েছেন অনেকে, আবার ছুটি থাকায় গ্রামের বাড়ি থেকে ডেকে নাম ঢোকানো হয় আসামির তালিকায়। বিস্ফোরক আইনের মামলায় 1.5 দশক বন্দি থেকে জীবনের সব হারিয়েছেন তারা। বেল্ট হওয়ার পরে গতকালকে হয়েছে 168 জন, আর 10 জনের একটু স্ক্রুটিনাইজ করার পরে আজকে 10 জনের বেল্ট আসছে। আশা করি তারা বিকালের মধ্যে বের হবে। এখন পর্যন্ত কাশিমপুর কারাগারে আজকে এখন পর্যন্ত 101 জনের মতো বেরিয়ে আসছে। পিলখানা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের 534 জন লোক বিভিন্নভাবে নিরপরাধ বা ক্ষতিগ্রস্ত। 800 কত জন লোক জেলে আছে। এর মধ্যে ফ্যাসিস্ট সরকারের আমলে 152 জন ফাঁসির রায় বা যাদের যাবজ্জীবন হয়েছে। আশা করি বর্তমান সরকার একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে, তদন্ত কমিশনের মাধ্যমে তারাও যারা নিরপরাধ আছে বেরিয়ে আসবে। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি এখনও আটকে আছে। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 168 জনকে মুক্তি দেওয়া হয়। বাবা 16 বছর পরে মুক্তি পাচ্ছে, আর 16 বছর পরে বাবাকে দেখবো, কাছে পাবো। সরকারের কাছে আমার আবেদন, এত বছরের যেন ক্ষতিপূরণ, এত বছর আমাদের কষ্টের যেন ফল পাই। বিস্ফোরক আইনের মামলায় 1.5 দশক বন্দি থেকে জীবনের সব হারিয়েছেন তারা। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহলের দাবি জানিয়েছেন তারা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার পর দেশে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে। প্রতিটি সরকার চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। চায়না মিডিয়া গ্রুপ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বেইজিং থেকে সাংহাই যাওয়ার সময় এই সাক্ষাৎকার দেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারত কৌতূহলী। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে তৌহিদ হোসেন 20 জানুয়ারি থেকে চীন সফর করছেন। তিনি 21 জানুয়ারি বেইজিংয়ের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বই নিয়ে যখন চলছে হাহাকার, তখন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যের এসব বই বিক্রি হচ্ছে খোলা বাজারে। মজুতও করা হয়েছে রাজধানীর বাংলা বাজার সহ বিভিন্ন স্থানে। এর সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নেপথ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাওসির কর্মকর্তা এবং চাপাখানা মালিকরা জড়িত কিনা তা খতিয়ে দেখছে তারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নতুন বছর শুরুর আগেই 1 বছরের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বছরে কতদিন ক্লাস হবে, পরীক্ষা নেওয়া হবে কবে, এসবের উল্লেখ থাকে। যেসব স্কুল শিক্ষাপঞ্জির বাইরে আরও কিছু পরীক্ষা নেয়, তারাও বছরের শুরুতে সেটা ঠিক করে নেয়। কিন্তু 2025 শিক্ষাবর্ষ শুরু হলেও এবার এখনও বেশিরভাগ শিক্ষার্থী পাঠ্য বই হাতে পায়নি। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই নিয়ে চলছে রীতিমতো হাহাকার। বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখাও অনেকটা বন্ধ। শুরুতেই শিক্ষার্থীরা এমন হোঁচট খাওয়ায় অভিভাবকরাও চিন্তিত। এমন অবস্থার মধ্যেই খোলা বাজারে বই বিক্রি হচ্ছে। মজুতও রেখেছে একটি চক্র। নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে বিক্রিও চলছে। এই চক্রের 2 জনকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 2 ট্রাক ভর্তি বইও উদ্ধার করেছে। এসব জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মহানগর গোয়েন্দা পুলিশ। আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা আসে, যেখানে একটা চক্র আছে, যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায়, সেখান থেকে অতিরিক্ত যে বই, সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে। এবং খোলা বাজারে এই যে অসাধু চক্র, তারা সেখানে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে। বই মজুত ও বিক্রি চক্রের সাথে আরও কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আর কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি, এবং বিতরণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। বই বিক্রির স্থান ও সম্ভাব্য গোডাউনের ওপর নজরদারি রাখা হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা। আমরা ইতোমধ্যে কিছু সিন্ডিকেটের নাম আমরা পেয়েছি, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আবারও সয়াবিন তেলের বাজারে নৈরাজ্য। 1 লিটার এবং 2 লিটারের প্যাকেটজাত সয়াবিন পাওয়া যাচ্ছে কম।
দু একটি কোম্পানির তেল পাওয়া গেলেও সাথে চাল, ময়দা সহ অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে দোকানিদের। তবে বাজার স্বাভাবিক আছে দাবি করলেও সরকার নির্ধারিত দামে বিক্রিতে লোকসান হচ্ছে বলে জানান উৎপাদকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল অক্টোবর-নভেম্বরে বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম 2 দফা বাড়লেও ডিসেম্বরে সেই দাম কমে আসে। দাম নিয়ন্ত্রণে রাখতে 2 দফা শুল্ক কমায় সরকার। তারপরও কমেনি সয়াবিন তেলের দাম, উল্টো লিটারে 8 টাকা বাড়িয়ে করা হয় 175 টাকা। এরপর কিছুদিন স্বাভাবিক থাকলেও সরবরাহ কমেছে আবারও। গেল কয়েকদিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে অন্য সময়ের তুলনায় সয়াবিনের সরবরাহ কম। বাজারের তেল ঠিকমতো পাইতেছি না, মাত্র 2টা কোম্পানির তেল পাইতেছি আমরা, ফ্রেশ আর হলো পুষ্টি। আগে রেডি আছে কিন্তু মালের সংকট, কোম্পানি কোনো মাল দিচ্ছে না। আমাদের কিনে আনতে 850 টাকা দিয়ে, তো আমরা 52 টাকা কিভাবে দেবো? যেটা ওই যে প্রতি লিটারে 12 টাকা বাড়ে, ওই তেল ওখানে আসে না। কোম্পানি এখন বর্তমানে সিন্ডিকেট, আসলে কোম্পানিরা করে না, ডিলাররা সিন্ডিকেট করতেছে। এই সুযোগে খোলা সয়াবিনের কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। এলাকার এদিকে 190 টাকা না 200 টাকা করে বেচে। বিভিন্ন কোম্পানির ডিলাররাও বলছেন তেলের সরবরাহ কম। কয়েকটি কোম্পানি তেলের সাথে অন্য পণ্য ধরিয়ে দিচ্ছে অভিযোগ করে ডিলাররা বলছেন বেশিরভাগ কোম্পানি সরবরাহ কমিয়ে দিয়েছে। আটা, মসুর ডাল, চিনি গুঁড়া চাল, সরষের তেল ফায়দা মতন দিতেছে না, কম কম করে দিতেছে, আমি কম কম বেচে লইতেছি। এটি আর গোডানো ঢুকায় না, হেমনে ইয়ে লইয়া মার্কেটে দিয়ে লইতেছে। এই বিষয়ে মিল মালিকরা আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে সমস্যা হচ্ছে বলে জানান কেউ কেউ। সব ঠিক আছে, খুচরা পর্যায়ে যেটা 175 টাকা সেটাতে আপনারা লাভ করতে পারছেন? না, আমরা পারতেছি না। আবারও দাম সমন্বয় করতে চান উৎপাদকরা। 6 জানুয়ারি ভোজ্য তেলের দাম বাড়াতে ট্যারিফ কমিশনে নতুন প্রস্তাব পাঠিয়েছে মিল মালিকদের সংগঠন। আমাদের নিয়মতান্ত্রিকভাবে আমরা প্রস্তাব দিই, ওনারা যাচাই বাছাই করে দেখেন, এইটুকু। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে চায় বিশ্ব ব্যাংক। নিরপেক্ষ সরকারের প্রয়োজন দেখছে বিএনপি, আরেকটি 111-এর পাঁয়তারা বললেন ছাত্র উপদেষ্টা। 16 বছর পর মুক্ত বিডিআরের 1.5 শতাধিক সদস্য সাজা শেষ হলেও এখনও কারাগারে 468 জন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।